মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমার এই ভিডিও থাম্বনেইলে তোমরা দেখতে পাচ্ছ যে আপডেট একটা আছে, লেটেস্ট একটা আপডেট 26শে জুলাই 2024 সমকাল পত্রিকায়। আজকে হচ্ছে তোমার যে 26শে জুলাই। তো হেডিংটা হচ্ছে আপডেটটা যে জেনে নিন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে। তো এই আপডেটটা এখন আমরা একটু জেনে আসবো। তারপরে আমরা যে আমাদের যে নির্ধারিত যে বিজ্ঞান বিষয়ে যে সপ্তম শ্রেণী যে কোষ পরিভ্রমণ যে অধ্যায়টা আছে আমাদের, সে অধ্যায়ের উপর আমাদের যে প্রস্তুতিমূলক যে নমুনা প্রশ্ন 3 ব্যাখ্যা সহ লিখিত উত্তর, এই লেসনে আমরা চলে যাব। তো তার আগে আমরা একটু যে আপডেটটা একটু দেখে আসি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে গুগলে যে সার্চ দিয়ে দেখলাম যে সমকাল যে পত্রিকা, একটা হচ্ছে 22 ঘন্টা আগে, একটা হচ্ছে 2 ঘন্টা আগে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমকাল পত্রিকা, এই যে শুক্রবার যে 26শে জুলাই 2024, এখানে জেলা যেটা আছে, জেনে নিন কোন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে। তো আমরা যদি নিচে গো থ্রু করি, যেখানে লেখা আছে ঢাকা শহর 4 জেলা বাদে দেশের 60 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি থেকে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাশকতা মামলা তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের 4 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা। সেখানে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তো আরেকটু নিচে যদি আমরা দেখি, সূত্র জানায় সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবাই মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারা দেশে পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানোর প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর বাদে অন্য সব জেলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক। তো আমরা এই লাইনটা আবার একটু পড়ি শিক্ষার্থী বন্ধুরা। প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক। তো সবার এই যে সিদ্ধান্ত হয়, এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলো শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ে যে জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সমকালকে জানান, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তো এর আগে কোটা সংস্কার যে আন্দোলন ঘিরে যে সহিংসতা, দেশের ঘটনা, 8টি সিটি কর্পোরেশন এলাকা প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। চালু ছিল জেলা ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলো। তো তারপর হচ্ছে 21, 22 ও 23 জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রশ্ন করলে তিনি বলেন, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। তারপর যেটা বলা আছে, তবে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী। 16 জুলাই সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে মোটামুটি যে লেটেস্ট যে আপডেটটা। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? এখান থেকে হচ্ছে আমরা যেটা জেনেছি, ঢাকা শহর 4 জেলা বাদে দেশে 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। হ্যাঁ, তো আরেকটা এখানে যে পয়েন্টটা ছিল, আমরা একটু যদি দেখি এখানে যে প্রতিবেদনে উঠে আসে ঢাকার, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সবাই সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। তো এই শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের আজকে আপডেট। যে রুটিনটা ছিল, আমরা সবাই জানি গত যে 16 জুলাই থেকে আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল, কলেজগুলো, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। তো যেটা ছিল হচ্ছে আমাদের এই যে 20 তারিখ যেটা ছিল, যে শনিবার 20/7/2024,
ষষ্ঠ শ্রেণী যে বিষয়টা ছিল হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞানে সপ্তম শ্রেণী ছিল বিজ্ঞান, অষ্টম শ্রেণী ছিল ইংরেজি এবং নবম শ্রেণী ছিল হচ্ছে শিল্প ও সংস্কৃতি। এই লাইনটার আগে এই যে 3 থেকে এই যে 15 পর্যন্ত সবগুলো মূল্যায়ন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আগামী সপ্তাহ একটা পরিবর্তিত অথবা সংশোধিত একটা যে মূল্যায়ন রুটিন 2024 যে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর জন্য, এটা অবশ্যই আমরা পাবো। তো পাওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে আপডেটটা দিয়ে দেব। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের এই মুহূর্তে আপডেট। তো আমরা এখন সরাসরি চলে যাব যে আমাদের যে বিজ্ঞান বিষয়ে যে প্রস্তুতিমূলক নমুনা প্রশ্নের উপরে যে লেসনটা, সেখানে আমরা চলে যাব। তো আজকে লেসনটা শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা সাথে সাথে এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো। তো আমরা শুরু করি। আমাদের যে কোষ পরিভ্রমণ যে অধ্যায়টা আছে, সেখানে যে আমরা সবাই জানি যে আমাদের যে মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়নটা, প্রশ্নের ধরন এবং কাঠামোটা হচ্ছে একটা থিম দিয়ে আমাদেরকে অথবা একটা ঘটনা, একটা সিচুয়েশন দিয়ে অনুচ্ছেদটা শুরু হবে, এই ধরনের লেখা প্যারাগ্রাফটা। তো তার উপরে ভিত্তি করে আমাদের একক কাজ ও দলগত কাজটা করতে হবে। তো সেই অনুযায়ী সেই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমি এই যে আমাদের যে কোষ পরিভ্রমণ যে অধ্যায়টা আছে, এই বিষয়টাকে মাথায় রেখে আমি আমার লেসনটা সাজিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি শুরুতে যে কোষ হলো জীবনের মৌলিক একক, যা জীবের সকল কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয়। কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে যা ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। এই অঙ্গাণুগুলি সম্মিলিতভাবে কাজ করে কোষের সুস্থতা এবং কার্যক্ষমতা বজায় রাখে। তো এখানে যে কোষের যে বিভিন্ন অঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, তারপর এই যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম, তারপর গলজি বডি, লাইসোজোম এবং এই যে সেন্ট্রিওল, এই যে অঙ্গাণুগুলা আমরা এইভাবে দেয়া থাকতে পারে। হ্যাঁ, তারপরে যে কোষের যে অঙ্গাণুগুলা, তারপরে যদি আমরা দেখি কোষের বিভিন্ন অঙ্গাণুসমূহের কাজগুলো এককভাবে এবং দলগতভাবে সম্পাদিত হয়। যেমন নিউক্লিয়াস তথ্য সংরক্ষণ করে এবং নিয়ন্ত্রণ করে, যা রাইবোজোমকে নির্দেশ দেয় প্রোটিন তৈরি করতে। এক্ষেত্রে নিউক্লিয়াস ও রাইবোজোম একসাথে কাজ করছে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, যা সমস্ত অঙ্গাণু ব্যবহার করে তাদের কার্যক্রম সম্পাদন করে। এই সমন্বিত কার্যক্রমগুলো একসাথে কোষের কার্যক্রমের নির্ভরতা ও কার্যক্ষমতা নিশ্চিত করে। তো এই ছিল হচ্ছে আমাদের এই থিমের যে লেখাটা। তো সেটার উপর ভিত্তি করে আমাদের যে একক কাজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 3টা একক কাজ আমি সাজিয়েছি এখানে। প্রথমটা হচ্ছে নিউক্লিয়াসের কাজ কি এবং এটি কিভাবে কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে 2 নম্বর কাজটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ভূমিকা কি এবং এটি কিভাবে কোষের শক্তির চাহিদা পূরণ করে। 3 নম্বর একক কাজটা হচ্ছে রাইবোজোম কোথায় পাওয়া যায় এবং এর প্রধান কাজ কি। তারপর আমরা যদি দেখি এই থিমের উপর বেস করে যে দলগত কাজটা হতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং রাইবোজোম কিভাবে একসাথে কাজ করে প্রোটিন সংশ্লেষণ সম্পন্ন করে। 2 নম্বর দলগত কাজ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলার এবং গলজি বডি একসাথে কিভাবে প্রোটিন ও লিপিডের পরিবহন ও সংশ্লেষণ সম্পন্ন করে। 3 নম্বর দলগত কাজটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস কিভাবে একসাথে কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং শক্তি সরবরাহ নিশ্চিত করে। তো এইগুলো ছিল একক কাজ এবং দলগত কাজ। এখন আমরা এই কাজগুলো যে প্রশ্ন ও উত্তর সহ আমরা একটু দেখি। তো প্রথমটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কাজ কি এবং এটি কিভাবে কোষের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে 1 নং একক কাজের প্রশ্ন ও উত্তরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াসের এই যে ছবিটা। তো এখানে হচ্ছে উত্তরটা এইভাবে লেখা যায় যে নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রবিন্দু এবং এর প্রধান কাজ হলো কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। তো নিউক্লিয়াসের কাজগুলো হলো, এই যে আমি ডিটেইল পড়বো না, এই যে শুধু নাম্বার যে বুলেট পয়েন্ট আছে সেগুলো পড়বো। নিউক্লিয়াসের কাজগুলো হচ্ছে ডিএনএ সংরক্ষণ, তারপর জেনেটিক বার্তা তৈরি, তারপর হচ্ছে কোষের কাজ নিয়ন্ত্রণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লেখাগুলো তোমরা পড়ে নিবা। এখানে সর্বশেষ লাইনে যেটা দেওয়া আছে, তাহলে নিউক্লিয়াস কোষের কেন্দ্রীয় যে মাস্টার কন্ট্রোল হিসেবে কাজ করে, যা সমস্ত কোষের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে। তো তারপরে যদি আমরা কাজটা দেখি, 2 নম্বর একটা কাজটা ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া ভূমিকা এবং এটি কিভাবে কোষের শক্তির চাহিদা পূরণ করে। তো এটা একটা মাইটোকন্ড্রিয়া ছবি, এই যে বিভিন্ন পার্টের যে নামগুলো দেওয়া আছে আমাদের। তো মাইটোকন্ড্রিয়া হলো কোষে এক ধরনের অঙ্গাণু যা কোষের শক্তি উৎপাদনের প্রধান ভূমিকা পালন করে। একে কোষের পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়া খাবার থেকে শক্তি তৈরি করে, যা অ্যাডেনোসিন যে ডাইফসফেট নামে পরিচিত। এটিপি হলো কোষের শক্তির প্রধান উৎস। তো মাইটোকন্ড্রিয়া যেভাবে কোষের শক্তির চাহিদা পূরণ করে, সেটা হচ্ছে আমি বুলেট পয়েন্টে শুধু বলি। 1 নম্বরে হচ্ছে যে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন পরিবহন চেইন। এগুলো হচ্ছে
যে মাইটোকন্ড্রিয়া যেভাবে কোষের শক্তির চাহিদা পূরণ করে। হ্যাঁ, তারপরে আমরা যদি আসি ৩ নম্বর একক কাজটা ছিল হচ্ছে রাইবোজোম কোথায় পাওয়া যায় এবং এর প্রধান কাজ কি। তোমাদের টেক্সট বই দেওয়া আছে হচ্ছে রাইবোসোম, এটাকে রাইবোজোম অথবা রাইবোসোম এইভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, এখানে এই যে রাইবোসোমে অথবা রাইবোজোমের যে ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে রাইবোজোম কোষের একটি অংশ যা প্রোটিন তৈরিতে সাহায্য করে। রাইবোজোমকে কোষের প্রোটিন কারখানা বলা হয়। রাইবোজোম দুটি জায়গায় পাওয়া যায়। কোন কোন জায়গায়? একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাইবোজোমের প্রধান কাজটা হলো অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করা। প্রোটিন আমাদের দেহের নানা কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন দেহের গঠন, রক্ষা এবং নিয়ন্ত্রণ। এখন আমরা চলে আসছি শিক্ষার্থী বন্ধুরা যে দলগত কাজে ১ নম্বর দলগত কাজটা ছিল, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং রাইবোজোম কিভাবে একসাথে কাজ করে প্রোটিন সংশ্লেষণ সম্পন্ন করে। সেটা আমরা যদি দেখি যে একসাথে যে নিউক্লিয়াস এবং রাইবোজোম কিভাবে কাজ করে ছবিটা, তো নিউক্লিয়াস এবং রাইবোজোম একসাথে কাজ করে প্রোটিন তৈরি করে, তাদের কাজগুলো সহজ ভাষায় নিচে ব্যাখ্যা করা হলো। তো আমি চেষ্টা করেছি ভাষাগুলো যেন সহজ হয়। আমরা সবাই জানি বিজ্ঞানে এই পাঠগুলোতে যে শব্দগুলো কঠিন হয়ে থাকে। আমি একটু প্রথম যে কাজগুলো যে আমরা যদি দেখি নিউক্লিয়াস, তারপর হচ্ছে ২ নম্বর কাজটা হচ্ছে রাইবোজোম। তো তারপর যেটা বলা আছে, এভাবে নিউক্লিয়াস থেকে বার্তা পাঠানো এবং রাইবোজোম প্রোটিন তৈরি করার মাধ্যমে এই দুটি অংশ একসাথে কাজ করে প্রোটিন সংশ্লেষণ সম্পন্ন করে। তারপর আমরা যদি ২ নম্বর যে দলগত কাজটা ছিল আমাদের, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডি একসাথে কিভাবে প্রোটিন ও লিপিডে পরিবহন ও সংশ্লেষণ সম্পন্ন করে। তো এইটা একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার এবং গোলজি বডি যে একসাথে কিভাবে কাজ করে। তো এখানে ইয়ার এবং গোলজি বডি একসাথে কাজ করে প্রোটিন ও লিপিড তৈরির জন্য। তাদের কাজগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো। যে ১ নম্বর হচ্ছে এখানে যে রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলার, রাফ ইয়ার বলে এটা। তারপর হচ্ছে মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলার, স্মুথ ইয়ার। হ্যাঁ, তো এই লেখাগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই পড়ে নিবে। তারপর এই যে পার্টটা ছিল হচ্ছে গোলজি বডি, এই যে গোলজি বডির পার্টটা পড়ে নিবে। তারপর হচ্ছে এভাবে ইয়ার প্রোটিন ও লিপিড তৈরি করে এবং গোলজি বডি সেগুলিকে পরিশোধ করে এবং সঠিক জায়গায় পাঠায়। একসাথে তারা কোষে প্রোটিন ও লিপিডের পরিবহন ও সংশ্লেষণ সম্পন্ন করে। তারপর ছিল আমাদের সর্বশেষ যে ৩ নম্বর যে দলগত কাজটা, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস কিভাবে একসাথে কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং শক্তি সরবরাহ নিশ্চিত করে। তো প্রথমে আমরা একটা ছবি দেখে নিই। তারপর এই যে যেখানে বলা আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ ও শক্তি সরবরাহ একসাথে কাজ করে। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে এবং এখানে কোষের সমস্ত জিনের তথ্য থাকে। এটি কোষের সকল কার্যক্রমের জন্য নির্দেশনা দেয়। হ্যাঁ, তারপরে এই যে তোমরা এই লেখাগুলো অবশ্যই পড়ে নিবে। সর্বশেষ লাইনে যেটা বলা আছে সেটা হচ্ছে তাদের সহযোগিতা নিউক্লিয়াস নির্দেশনা দেয় এবং মাইটোকন্ড্রিয়া সেই নির্দেশনা অনুযায়ী শক্তি উৎপাদন করে। এভাবে তারা একসাথে কোষের সুষ্ঠু কার্যক্রম ও শক্তি সরবরাহ নিশ্চিত করে থাকে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি যে লেসনটা। আগামীতে আমরা যে সিলেবাস অনুযায়ী যে ষান্মাসিক মূল্যায়নে যে সূর্যালোকে রান্না পর্যন্ত আমাদের টার্গেটটা, তো সর্বশেষ যে আমাদের যে পরবর্তী যে পর্বটা প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন চায়ের ব্যাখ্যা সহ লিখিত উত্তর, আমি অবশ্যই আগামী ২-১ দিনের ভিতরে আমি এটা দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। তার আগে তোমরা আজকে এই লেসনটা ভালোভাবে পড়ে নিবে এবং নোটটা নিয়ে নেবে। আশা করি তোমাদের যে ষান্মাসিক মূল্যায়নে অনেক কাজে আসবে বলে আমি আশাবাদী। তো আজকে আমরা এখানে শেষ করব শিক্ষার্থী বন্ধুরা। তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে আজকে এই লেসনটা শেষ করি।